আমাদের আজকের টপিকসটা হলো ইন্ট্রোডাকশন টু ইসিজি। এটা আসলে লেকচারের টপিকস না, এটা আসলে আমরা সাধারণত ওয়ার্ডে ডিসকাস করি। তারপরেও আমার যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে কার্ডিওভাস্কুলার সিস্টেম কিছু ধারণার জন্য ইসিজি সম্বন্ধে একটা ভালো ধারণা থাকলে ভালো হয়। সেই জন্য আমরা গত ক্লাসে যেটা করলাম যে আমরা ঠিক করলাম যে আমরা ইসিজির উপর কয়েকটা ক্লাস করব। তো ক্লাসগুলি যদি আমরা একটু ভাগ করি, সিম্পল পুরা লেকচারটাই আসলে ইন্ট্রোডাকশন টু ইসিজি এভাবেই যাবে। তো প্রথমে আমরা একদম কিছু বেসিক ধারণা নিব। তারপরে বেসিক ধারণা মানে হলো লিড কয়টা, কি ধরনের লিড, কি ধরনের কাগজ ব্যবহার করি। তার আগে হার্টটা কেমন, হার্টটা কোথায় থাকে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কেমন সেগুলি। দ্বিতীয় লেকচারে হয়তো বা আমরা ধারণা নিব যে কম্পোনেন্টগুলি কী কী, ইসিজিতে কী কী থাকে। তৃতীয় লেকচারে হয়তো বা আমরা কিছু অ্যাবনর্মালিটি নিয়ে আলাপ করব। আমার যতটুকু মনে হয় যে এই লেকচারে আমরা যতটুকু আলাপ করব, যদি কিছু কিছু মনে থাকে, আমাদের অন্তত একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ইসিজি বুঝতে সমস্যা হওয়ার কথা না, আর পরীক্ষার জন্য পর্যাপ্ত হওয়ার কথা। তো এখন আমরা এটা একটু শুরু করছি। প্রথমে আমরা একটু দেখি যে সারফেস অ্যানাটমিটা আপনারা স্ক্রিন শেয়ার এটা পাচ্ছেন, যে সারফেস অ্যানাটমিটা কেমন, এটা আপনারা ইনফ্যাক্ট সবাই জানেন। এখন কার্ডিয়াক সার্কুলেশনটা কি আসে একটু দেখেন। আমাদের লেফট সাইডে লেফট করোনারি আর্টারি, আর রাইট সাইডে রাইট করোনারি আর্টারি। তো আর তারপরে আসতেছে আপনার লেফট মেইন করোনারি আর্টারি, পালমোনারি, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, সার্কামফ্লেক্স ক্রুশিয়েট আর্টারি। তো এটা আসলে আপনাদের অ্যানাটমির অংশ। মানে কার্ডিয়াক যে সার্কুলেশনটা, এটা জানাটা জরুরি হলো যে আপনি যখন ইসিজিতে কোনো একটা অংশতে কোনো সমস্যা পাবেন, যদি মনে হয় এটা সার্কুলেশনের কারণে হচ্ছে, তাহলে আসলে আপনি শুধু এই ইসিজির কোন অংশের সমস্যা সেটার থেকেই বের করে ফেলতে পারবেন যে যে আসলে সার্কুলেশনের কোন জায়গাটায় সমস্যা হচ্ছে। যেমন লেফট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি আসলে অলমোস্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টারি। এটা এন্টেরিয়রলি নিচে নেমে আসে, ওখান থেকে আবার লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হয়, এবং তারপরে আবার সার্কামফ্লেক্স ক্রুশিয়েট আর্টারি হয়। তো মোটামুটি লেফট ভেন্ট্রিকল, যেটা আমাদের কার্ডিয়াক চেম্বারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা সাপ্লাই যায় লেফট মেন করোনারি আর্টারির থেকে, লেফট অ্যাট্রিয়ামেরও তাই। রাইটটা রাইট সাইডে মেনলি সাপ্লাই দেয়, বাট অংশটা কম। আচ্ছা, এখন আপনি আসেন, আমরা যেটা দেখবো যে কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেমটা কেমন। মানে আসলে প্রথমে আমরা যে আলাপগুলি করছি মোটামুটি সব আপনাদের আগেই জানা আছে, তারপরে একটু জাস্ট রিক্যাপিচুলেশন, দেন আমরা এসে যাব। তাহলে আমরা সবাই জানি যে কার্ডিয়াক রিদমটা আসলে জেনারেট হয় এসএ নোড থেকে, সেখান থেকে যায় এভি নোডে, এভি নোড থেকে আবার যায় বান্ডল অফ হিস দিয়ে লেফট বান্ডল ব্রাঞ্চ এবং রাইট বান্ডল ব্রাঞ্চ দিয়ে যায়। লেফট বান্ডল ব্রাঞ্চে আবার তারপরে দেন এন্টেরিয়র ফেসিকল এবং পোস্টেরিয়র ফেসিকলে ভাগ হয়ে যায়, এবং ফাইনালি কি হয়, পারকেনজি ফাইবার দিয়ে কার্ডিয়াক মাসলে পৌঁছায়। তাহলে এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডল অফ হিস, তারপরে হলো লেফট বান্ডল ব্রাঞ্চ, রাইট বান্ডল ব্রাঞ্চ, দেন কি লেফটে আবার এন্টেরিয়র এবং পোস্টেরিয়র ফেসিকল, এবং ফাইনালি আপনার পারকিনজি ফাইবার দিয়ে কার্ডিয়াক কন্ডাকশনটা চলছে। এখন এই যে কন্ডাকশন যে সিস্টেমটা আছে, সেটার একটা রেট আছে, এটারও অনেক সময় গুরুত্বপূর্ণ চলে আসে। তখন আমরা বুঝতে পারি যে আসলে কার্ডিয়াক কন্ডাকশনটা কোত্থেকে অরিজিনেট হচ্ছে। যেমন যদি এসএ নোড থেকে হয়, সাইনোঅ্যাট্রিয়াল নোড, তখন বিটটা আসলে 60 to 100। এটা আমাদের হার্ট রেটেরও আসলে আমরা নর্মাল রেটটা এরকমই বলি যে 60 to 100 বিট পার মিনিট। এটা এসএ নোডের সাইনোঅ্যাট্রিয়াল বিটটা, এটাই মানে কন্ডাক্টিং সিস্টেম দিয়ে পুরাটা হার্টে ছড়িয়ে পড়ে। যদি দেখা যায় কোনো কারণে এসএ নোড হচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এভি নোডের
রেট কত 40 to 60, এর চেয়ে কম। দেন বান্ডল অফ ফিস, দেন হচ্ছে লেফট বান্ডল, রাইট বান্ডল এবং ইন্টেরিয়র পোস্টেরিয়র ফসিকল, আর হচ্ছে পার্কিনজি ফাইবার। ওই আপনি যখন বান্ডল ব্রাঞ্চে যাবেন তখন এটা চলে আসে হচ্ছে 20 to 40-তে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে কোনো কারণে যদি আপনার এসএ নোড কাজ করতে না পারে, কোনো ব্লক তৈরি হয়, অথবা সে ফাইব্রোসিস হয়ে এসএ নোড ক্ষতিগ্রস্ত হলো, তখন আসলে এভি নোড ওভারটেক করবে। এটা হচ্ছে 40 to 60 বিটে চলে আসবে, এবং তাও পরেও যদি এটাও কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন দেখা যাবে বান্ডল ব্রাঞ্চগুলিতে চলে যাবে, অথবা তখন আপনি কততে আসবেন 20 to 40 বিটস পার মিনিট। সো রেট কমে যাওয়াটাও অনেক সময় আমরা ব্যবহার করতে পারবো কার্ডিয়াক অ্যাবনর্মালিটিটা অ্যাসেস করার জন্য। এখন এইটা একটু খালি প্রয়োজন যে হিমোডাইনামিক ইফেক্ট কি হয় রেসপিরেশনের সময়। অনেক সময় আমরা রেসপিরেশনের সময়ও দেখা যায় আমাদের রিদম একটু হয়, বেড়ে কমে যায়। তো হিমোডাইনামিক ইফেক্টটা কি? যেমন জুগুলার ভেনাস প্রেশার ইন্সপাইরেশনের সময় ফল করে, এক্সপাইরেশনের সময় রাইজ করে। ব্লাড প্রেশার ইন্সপাইরেশনের সময় ফল করে, এক্সপাইরেশনের সময় রাইজ করে। তার মানে ব্লাড প্রেশার এবং ভেনাস প্রেশার দুইটাই আসলে ইন্সপাইরেশনে ফল করে। হার্ট রেট আবার ইন্সপাইরেশনে বাড়ে, এক্সপাইরেশনে কমে। হার্ট সাউন্ড হচ্ছে স্প্লিটস হয়, এক্সপাইরেশনে ফিউজড হয়। এখন হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলি কেমন? যেমন ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস আর ইলেকট্রিক্যাল ইভেন্টস। আচ্ছা, এখন আপনারা যে স্লাইডটা দেখতেছেন সেটা হচ্ছে একটা নর্মাল ইসিজির একটা ছবি। তো এখানে আসলে আমরা আসলে কি দেখি যে ইসিজিতে আসলে আমরা কি মেনলি দেখি? ইসিজিতে একটা হচ্ছে রেট দেখি, রিদম দেখি, তারপর হচ্ছে ওয়েভগুলির প্যাটার্ন দেখি। ওয়েভটা কি? ওয়েভটা হচ্ছে আমাদের আপনারা যদি দেখেন তাহলে কয়েকটা নাম আছে, পি, কিউ, আর, এস, টি। তো এখানে পি হচ্ছে কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। আসলে টোটাল যেই মেজারমেন্টটা হয় সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিজের ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন, এটাকে রেকর্ড করা হয়। তো এখানে আপনি পি ওয়েভে কি পাচ্ছেন? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। কিউআরএস কমপ্লেক্সটা হয় হচ্ছে হলো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য, কিউআরএস টোটালটাই। আর টি ওয়েভ হচ্ছে হলো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য। আর দুইটা ইন্টারভাল আছে আমাদের, পিআর ইন্টারভাল, কিউটি ইন্টারভাল। এইটার সময়গুলি নিয়ে আমরা পরবর্তীতে আবার আলাপ করব কোনটা কিসের জন্য। এই স্লাইড থেকে আমাদের শুধু তিনটা বা পাঁচটা জিনিস, যেমন কি কি? একটা হচ্ছে পি ওয়েভ কেন হয়? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। কিউ ওয়েভ কেন হয়? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর টি ওয়েভ হচ্ছে হলো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এখন আর দুইটা ইন্টারভাল আছে, একটা হচ্ছে পিআর ইন্টারভাল, একটা হচ্ছে কিউটি ইন্টারভাল। আমাদের পর্যায়ে আমাদের আসলে কিউটি ইন্টারভাল আমরা খুব একটা প্রয়োজন নাই, কিন্তু পিআর ইন্টারভালের গুরুত্ব আছে, এটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন যেই প্রশ্নটা চলে আসে, যদি আপনারা খেয়াল করে থাকেন, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আছে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আছে এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন আছে। প্রশ্ন হচ্ছে হলো অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন কোথায়? তো এটা হচ্ছে হলো যে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন আসলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সাথে মার্চ করে যায়। যেহেতু মার্চ করে যায়, আপনি কিউআরএস কমপ্লেক্সের মাঝেই আসলে অ্যাট্রিয়ামের ওই ওয়েভটা মার্চ করে যায়, এবং যেহেতু অ্যাট্রিয়ামের কম, অ্যামপ্লিটিউড কম, ফলে আপনি কিউআরএস কমপ্লেক্সের মধ্যে আসলে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা পাওয়া যাবে না। এখন আপনি এই জিনিসটা যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে আমরা ইসিজি দিয়ে যেটা করি সেটা হচ্ছে হলো সিম্পল, আসলে মনিটর করতে পারি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। আমরা কোনো ধরনের মেকানিক্যাল অ্যাক্টিভিটি আসলে এটা দিয়ে বুঝতে পারি না। এখন লিড কয়টা? নর্মালি হচ্ছে ইসিজি যে আমরা রেকর্ড করি, কিভাবে রেকর্ড করি সেটা হচ্ছে কয়েকটা লিড প্লেস করতে হয়। তাহলে স্ট্যান্ডার্ড ইসিজি হচ্ছে হলো 12 লিড ইসিজি। এর মধ্যে হচ্ছে 6টা লিম্ব লিড এবং 6টা হচ্ছে প্রিকর্ডিয়াল লিম্ব। তো লিম্ব লিডের মধ্যে বাইপোলার আছে হচ্ছে 3টা এবং ইউনিপোলার হচ্ছে 3টা। বাইপোলার কোনগুলি? 1 2 3, আর ইউনিপোলার হচ্ছে হলো 3টা, কোনটা? এভিআর, এভিএল, এভিএফ। আর প্রিকর্ডিয়াল লিড হচ্ছে 6টা, যেমন V1 থেকে 6 পর্যন্ত, V1 2 3 4 5 6। তাহলে ইসিজির লিড হচ্ছে আপনার
12টা, 6টা হচ্ছে লিম, 6টা হচ্ছে প্রিকর্ডিয়াল লিডস হবে। তাহলে 6টা যে লিম লিডস এর মধ্যে আসলে আপনার আছে, বাইপোলার লিডস আছে এবং ইউনিপোলার লিডস আছে। বাইপোলার হচ্ছে 1 2 3, ইউনিপোলার হচ্ছে এভিআর, এভিএল এবং এভিএফ। আর প্রিকর্ডিয়াল বা চেস্ট লিড যেটাকে আমরা বলি, চেস্ট লিডগুলি সবই আসলে ইউনিপোলার। এখানে আমরা খুব ডিটেলস আলাপ করছি, সেই আলাপগুলি এখানে আসলে অতটুকু প্রয়োজন নাই। সেটা হচ্ছে লিডগুলি নিয়ে, যে লিড ওয়ানের পজিটিভ ইলেকট্রোড কোন দিকে, লেফট আর্মে, নেগেটিভ ইলেকট্রোড হচ্ছে রাইট আর্মে। লিড টুতে লেফট লেগ, রাইট আর্ম। লিড 3 হচ্ছে লেফট লেগ, লেফট আর্ম। এখানে যেই জিনিসটা শুধু একটুকুই শুধু মনে রাখা দরকার, যে হার্টের ইলেকট্রিসিটি কোত্থেকে কোন দিকে পাস হচ্ছে। হার্টের ইলেকট্রিসিটি পাস হচ্ছে হলো রাইট সাইড থেকে, আপনার এসএ নোড থেকে গিয়ে শেষ হয়ে যাচ্ছে হচ্ছে ধরেন আপনার লেফট ভেন্ট্রিকল বা অ্যাপেক্সে। তার মানে হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাস করতেছে হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে। তো তো আপনার যেই ইগুলি লেফট সাইডে যেই লিডগুলি থাকবে সেইগুলিতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা পজিটিভ ডিফ্লেকশন পাবেন, যেহেতু ওইদিকে ইলেকট্রিসিটি যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড যেই লিডগুলির রাইট সাইডে থাকবে সেগুলিতে আপনি একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবেন একই ওয়েভের জন্য। এখন আসেন হচ্ছে আপনি যে প্রিকর্ডিয়াল চেস্ট লিডগুলিতে কি হচ্ছে। চেস্ট লিডগুলি আপনি V1 থেকে V6 পর্যন্ত, এগুলি প্রতিটাই হচ্ছে ইউনিপোলার। তার মানে হচ্ছে এটার আর কোনো নাই, মানে দুইটা পোল নাই, একটা পোলই। তাহলে একটা পোল হলে আপনি রেকর্ড করতেছেন কিভাবে? রেকর্ড করতেছেন হচ্ছে আপনি হার্টের সেন্টারকে ধরা হয়, হচ্ছে একটা পোল ধরা হয়। তো একটা পোলকে হার্টের সেন্টার ধরে দেন আপনি V1 থেকে 6 পর্যন্ত যেই রিডিংটা পাচ্ছেন সেটাকে তখন হিসাব করা হয়। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অংশটা। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে V1 থেকে V6 পর্যন্ত, V1টা আসলে কোথায় প্লেস করা হয়? ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট টু দ্য রাইট অফ দ্য স্টার্নাম। তার মানে V1 বসবে হচ্ছে হলো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস স্টার্নামের রাইট সাইডে। V2 হবে হচ্ছে জাস্ট স্টার্নামের লেফট সাইডে, একদম সমান জাস্ট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস লেফট টু দ্য স্টার্নাম। এখন V3টা একটু ঝামেলাপূর্ণ। V3 হবে বসবে হচ্ছে V2 এবং V4 এর মাঝখানে। তার মানে আমাদের যেটা জানতে হবে যে V4টা কোথায় বসবে। V4 বসবে হচ্ছে হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন। তাহলে V5 কোথায় যাবে? এন্টিরিয়র এক্সাইলারি লাইন, মিড ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আর V6 যাবে হচ্ছে হরাইজন্টাল 4-5 এর যেখানে হরাইজন্টাল। আচ্ছা, এখন তাহলে আমরা V1 থেকে V6 পর্যন্ত ইসিজি লিডগুলি আবার একটু দেখি। V1 কোথায়? হচ্ছে হলো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট রাইট টু দ্য স্টার্নাম। V2 কোথায়? ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট লেফট টু দ্য স্টার্নাম। এখন 2টা আসলে লিড 1 2 বসলো, 3 আসলে এখন বসবে না, কত 4 আগে বসবে। 4 কোথায় বসবে? মিড মিড ক্লাভিকুলার লাইন ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে মিড ক্লাভিকুলার লাইন ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে বসানোর পর আপনার লিড 3 চলে আসবে কোথায়? ইন বিটুইন 2 and 4। এবং তারপরে হচ্ছে লিড 5। লিড 5 কোথায় যাবে? ইন্টেরিয়র এক্সিলারি লাইন আর হচ্ছে ইন্টেরিয়র এক্সিলারি লাইন ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। লিড 6 কোথায় যাবে? মিড এক্সিলারি লাইনে যাবে, এবং সেটা কোথায়? হরাইজন্টালি লেভেল উইথ V4-5 এর সাথে। তাহলে হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, ইন বিটুইন 3 যাবে হচ্ছে 2 এবং 4 এর মাঝখানে। 5 নাম্বারটা যাবে হচ্ছে ইন্টেরিয়র এক্সিলারি লাইন, 4 নাম্বারটা মিড এক্সিলারি লাইন, আর 6 নাম্বারটা হচ্ছে ইন্টেরিয়র এক্সিলারি লাইন, 6 নাম্বারটা মিড এক্সিলারি লাইন। তাহলে আপনারা যদি 6টা লিড আবারও একটা দেখেন, ফোর্থ ফিফথ, এইটুকু মনে রাখলেই হয়। আর ওদিকে কি, যে জাস্ট রাইট টু দ্য স্টার্নাম, জাস্ট লেফট টু দ্য স্টার্নাম, ইন বিটুইন 2 and 4, মিড ক্লাভিকুলার লাইন, ইন্টেরিয়র এক্সিলারি লাইন, মিড এক্সিলারি লাইন।
এই হচ্ছে কি আমাদের লিড প্লেসমেন্টটা। তো এখন যেই স্লাইডটা আপনারা দেখতেছেন সেখানে এটা হলো প্রতিটা ইসিজিরই একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স থাকে, সবগুলি দেখতে আসলে একরকম হয় না। তো এইটাই হচ্ছে এখানে আসলে 12টা লিডের 12টা দেওয়া হয়েছে ছবি। আচ্ছা, এখানে ফার্দার আমাদের আগানোর আগে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কন্টিগিউয়াস লিড বলে একটা শব্দ আছে। কন্টিগিউয়াস লিডটা কি আছে? টু লিডস দ্যাট লুক অ্যাট নেইবারিং অ্যানাটমিক্যাল এরিয়াস অফ দ্য হার্ট আর সেড টু বি কন্টিগিউয়াস। মানে হলো যে দুইটা লিড যদি হার্টের একই দিকে তাকায় থাকে তখন ওইটাকে আমরা কন্টিগিউয়াস লিড বলি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো যেহেতু দুইটা লিডই হার্টের একটা দিকে তাকানো আছে, একটা নির্দিষ্ট জায়গা দেখতেছে, তো যদি দেখা যায় যে একটা লিডে আপনি কোনো একটা অ্যাবনর্মালিটি পাচ্ছেন এবং আরেকটাতে পাচ্ছেন না, তার মানে আসলে হয়তো বা অ্যাবনর্মালিটিটা নাই। তো এটা সিম্পল একটা সূত্র এখানে ব্যবহার করা যায়, সিঙ্গেল লিডে যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেটাকে আসলে আমরা কম গুরুত্বের সাথে বিবেচনা করি। সিঙ্গেল লিডে অ্যাবনর্মালিটি সাধারণত সিগনিফিকেন্ট হিসাবে বিবেচনা করা হয় না। তো সেই কারণে আপনাদের যেটা জানতে হবে যে কন্টিগিউয়াস লিডগুলি কোনগুলি। যেমন হচ্ছে এখানে আপনারা তো ছবিটা দেখতেছেন সবাই, তাহলে ছবিটা আপনারা দেখেন কালার করা আছে কিন্তু, তাহলে 2-3 ABF এক ধরনের পার্পল কালার করা 2-3 ABF, এটা কোন অংশটার দিকে তাকায় ইসিজির? এটার থেকে যে ইনফরমেশনটা আমরা পাই সেটা হচ্ছে ইনফিরিয়র সারফেস সম্বন্ধে। পরে একটু তাকায় দেখেন যে 1 AVL56, এটা অনেকটা অরেঞ্জ কালারের মতো, এখানে 1 AVL56, এটা হচ্ছে অনেকটা, যদি 1 AVL শুধু থাকে তাহলে হাই ল্যাটারাল, আর 1 AVL56 ল্যাটারাল, হাই ল্যাটারাল অ্যান্ড ল্যাটারাল। AVRটা একটু ভিন্ন ধরনের, AVR এর ইসিজিটা আসলে অন্য সম্পূর্ণ একটা ভিন্ন দিক থেকে হার্টকে দেখে, ফলে এটার হিসাবটা একটু ভিন্ন। V1 এবং V2তে যদি থাকে তাহলে হচ্ছে ইন্টেরোসেপ্টাল, আর দেখেন V1 থেকে V4 পর্যন্ত ইন্টেরিয়র। আপনি দেখেন 2 এবং 4কে আলাদা কালার করা হয়েছে, V1 এবং 2কে আলাদা কালার করা হয়েছে, একটা ইন্টেরোসেপ্টাল একটা হচ্ছে ইন্টেরিয়র, এভাবে। এমনকি অনেক সময় আমরা যখন 1 AVL V1 থেকে V6 পাই আমরা এক্সটেন্সিভ ইন্টেরিয়র বলি। আসলে সারফেসগুলি তো পাশাপাশি একদমই কাছাকাছি, তো এটার ইন্টারপ্রিটেশনটা কিছুটাই হবে। কিন্তু একটা জিনিস যে কারণে এইটা মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো কারণে দেখা গেল যে আপনি V3-তে একটা সমস্যা পাচ্ছেন, কিন্তু দেখা গেল V2 এবং VF-এ এমন কিছু পাওয়া গেল না, তখন যেটা কি হবে যে এটাকে বলা হবে হলো যে না, যে এটা সিগনিফিকেন্ট না, এই হচ্ছে গিয়ে কথাটা। তো কন্টিগুয়াস লিডটা আসলে গুরুত্বপূর্ণ, এবং এটা মুখস্থ করা বাদে মনে রাখার কোনো পথও নাই, যে আপনার 2-3 AVF হচ্ছে ইনফিরিয়র, 1 AVL হচ্ছে হাই ল্যাটারাল, 1 AVL V56 হচ্ছে হাই ল্যাটারাল অ্যান্ড ল্যাটারাল, V1 টু ইন্টেরোসেপ্টাল, V1 থেকে 4 হচ্ছে ইন্টেরিয়র, আর AVR একটু ভিন্ন ধরনের। এই কন্টিগুয়াস লিডটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু আলাপ করবো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড মেথডস এবং ডিভাইস। আমরা মোটামুটি এখন এই ডিভাইস এবং মেথড দিয়েই আসলে আজকের লেকচার শেষ করে দিব। এখানে আমরা কি এটা শেষ হবে। তো এখানে আমাদের কি কি জানতে হবে, যে ইসিজি পেপারটা কেমন, ডিভাইস পেপারের স্পিড কেমন হবে, ডিভাইসের ক্যালিব্রেশনটা কিভাবে হবে, এবং ইলেকট্রোড প্লেসমেন্ট কোথায় হবে। ইলেকট্রোড প্লেসমেন্ট আমরা অলরেডি দেখে ফেলছি। এখন আপনি আসেন যে এইগুলি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড, মানে আপনি ওই ইসিজি টু ভ্যারি করবে না। আপনি যদি ফেনীতে একটা ইসিজি করেন, ওইটার যে স্ট্যান্ডার্ডাইজেশন থাকবে, আপনি এনআইসিভিটিতে অথবা সিঙ্গাপুরে গিয়ে একটা ইসিজি করবেন, একই স্ট্যান্ডার্ডাইজেশন থাকবে, এটা ভ্যারি করবে না। তাহলে ইসিজি পেপারের যে গ্রাফ থাকে, এটা আপনারা প্রথম কথাটা হচ্ছে দেখবেন যে ছোট একটা গ্রাফ থাকে এবং বড় একটা গ্রাফ থাকে, এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে আপনি যেই ছোট যেই স্কোয়ারটা, সেটা কি 1 মিলিমিটার 1 মিলিমিটার, আর প্রতিটা পাঁচটা ভার্টিক্যালি এবং 5টা হরাইজন্টালি নিয়ে কি করা হয় দেখেন, আরেকটা বড় স্কোয়ার আছে, সেটা কি তাহলে 5-5, ভার্টিক্যালি 5 মিলিমিটার, হরাইজন্টালি 5 মিলিমিটার। তাহলে এখন এটা দিয়ে আমরা কি দেখি, আমরা যখন অ্যামপ্লিটিউডের দিকে দেখি তখন সাধারণত আমরা মিলি ভোল্টে আমরা এটা ভোল্টেজটাকে বলার চেষ্টা করি অ্যামপ্লিটিউড।
আর যখন আমরা ইসে দেখি, হরাইজন্টালি দেখি, তখন আমরা কি দেখি যে সেকেন্ডে আমরা স্পিডটা মেজার করার চেষ্টা করি। আপনারা যখন ভার্টিক্যাল এক্সিসে যাবেন তখন কি হবে, আপনি এখানে ভোল্টেজ দেখবেন। একটা স্মল বক্স মানে হচ্ছে 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 মিলিভোল্ট। এখন এটা কিন্তু হিসাবটা খুব সোজা, ছোট বক্স 1 মিলিমিটার 0.1 মিলিভোল্ট। তাহলে যদি আপনার এটা 1 মিলিভোল্ট হতে হয় তাহলে কয়টা স্কোয়ার লাগবে? 0.1-এ যদি একটা ছোট হয় তাহলে 0.1-কে 10 দিয়ে গুণ দেন তাহলে হয় 1। তার মানে 1 মিলিভোল্টের জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে 10টা স্মল স্কোয়ার। আচ্ছা, হরাইজন্টাল এক্সিসে আপনি কি দেখবেন? একটা স্মল বক্স 1 মিলিমিটার 0.04 সেকেন্ড। একটা ছোট হরাইজন্টালি যখন যাবেন 1 মিলিমিটার আপনাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে 0.04 সেকেন্ড। তাহলে একটা বড় স্কোয়ার যখন হবে, একটা বড় স্কোয়ার মানে হচ্ছে 5 মিলিমিটার, সেটা রিপ্রেজেন্ট করবে কত সেকেন্ড? 0.04 ইন্টু 5 আসবে হচ্ছে 0.20 মানে হচ্ছে 0.2 সেকেন্ডস। একটা স্মল বক্সে কত সেকেন্ড? আপনি যখন হরাইজন্টাল এক্সিসে যাবেন একটা স্মল বক্স হচ্ছে 0.04 সেকেন্ড। তাহলে হলো একটা 5টা স্মল বক্স যখন আপনি নিবেন তখন কি হচ্ছে, তাহলে হলো 5টা স্মল বক্স। এই হিসাবটা আমি যখন আগের লেকচারটা নিচ্ছিলাম তখন বললাম, এখন যখন কোয়ারি করতেছি তখন আর উত্তর আসতেছে না। তাহলে স্মল বক্স যদি 0.04 হয়, এখানে তো খুব ব্যাপারটা খুব সিম্পল মনে রাখা। সেটা হচ্ছে যখন আমরা ভার্টিক্যাল এক্সিসে যাব, স্মল বক্স একটা 1 মিলিমিটার সাইজ এবং আপনার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কত? 0.1 মিলিভোল্ট। অন দ্য আদার হ্যান্ড আমরা যখন হরাইজন্টাল এক্সিসে যাব তখন একটা স্মল বক্স 1 মিলিমিটার 0.04 সেকেন্ড। শুধু এইটুকু যদি মনে থাকে তখন বাকি ক্যালকুলেশন তো আপনি মাল্টিপ্লিকেশন করেই করতে পারেন। আপনি 5টা বলতেছি না 20টা বলতেছি বা 25টা বলতেছি সেটা তো ইম্পর্টেন্ট না। 0.04 একটা স্মল বক্স। এখন পেপার স্পিড এবং ক্যালিব্রেশন এটাও ফিক্সড। পেপার স্পিড যা হবে কি হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড। একটা স্মল স্কোয়ার মানে হচ্ছে 1 মিলিমিটার, 25 মিলিমিটার তো হয়েই যাচ্ছে। ভেরি গুড রাসেল আহমেদ। ক্যালিব্রেশন ইজ ভোল্টেজ ইজ অটোমেটিক, আমাদের কিছু করতে হবে না। বোথ স্পিড অ্যান্ড ভোল্টেজ ক্যালিব্রেশন ক্যান বি চেঞ্জড অন মোস্ট ডিভাইসেস। তো ইলেকট্রোড প্লেসমেন্ট আসলে আমরা আলাপ করে ফেলছি অলরেডি। ইলেকট্রোড প্লেসমেন্টগুলি হচ্ছে আমাদের হচ্ছে ইসে যাবে, 4 হাত এবং পায়ে যাবে 4টা, আর হলো 6টা লিড আমরা প্লেস করব হলো প্রিকর্ডিয়ামে। এখানে যেটা খেয়াল রাখতে হবে যে আমরা বোনের উপরে না যাই, লার্জ মাসল অথবা হেয়ারের উপরে না যাই। তখন অনেক সময় দেখা যায় যে এক্সেসিভ হেয়ার থাকলে হেয়ার দেখা যায় শেভও করে নিতে হয়। নাও আমরা সেই যে প্রথম একটা দেখছিলাম যে ইসিজির কম্পোনেন্টসগুলি, সেই কম্পোনেন্টসের স্লাইডসে আবার ব্যাক করছি। তো এইটা আসলে আজকে আর আমরা আলোচনা করব না, নেক্সট দিন আমরা ইসিজি স্লাইডগুলি আলোচনা করব। পরবর্তীতে যেটা আসবে, আমরা যখন আসলে ইসিজি প্রপার আলোচনা শুরু করব দেখবেন রিপিটেডলি এই প্রশ্ন আসতেছে, এখানে কয়টা স্কোয়ার গেল, এখানে কয়টা আপনার ভোল্টেজ ক্রাইটেরিয়া কি বলে, আপনার টাইম এখানে কত, কারণ আপনার যে পিওএর একটা টাইম আছে, কিউআরএস এর টাইম আছে, পিআর ইন্টারভাল, কিউটি ইন্টারভাল। সো একদম একটু বেসিক জিনিসটা, একটা ছোট স্কোয়ার মানে হচ্ছে 1 মিলিমিটার, একটা ছোট স্কোয়ার যদি ভার্টিক্যালি যায় মানে হচ্ছে 0.1 মিলিভোল্ট, একটা ছোট স্কোয়ার যদি হরাইজন্টালি যায় 0.04 সেকেন্ড। এই তিনটাই মনে রাখেন। স্মল স্কোয়ার 1 মিলিমিটার, স্মল স্কোয়ার ভার্টিক্যালি 1.1 মিলিভোল্ট, স্মল স্কোয়ার হরাইজন্টালি 0.04 সেকেন্ড। বাস এই 3টা জিনিস যদি মনে রাখতে পারেন, বাকিগুলি তো সব মাল্টিপ্লিকেশন। আপনাদের আমি একটু যখন বলতেছি 25টাতে কি, 5টাতে কি, 10টাতে কি, 2টাতে কি, এইটা উত্তর দিতে পারা কোনো কঠিন কিছু না যদি ওই 3টা পয়েন্ট মনে রাখেন। ওকে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ।